নমস্কার, আমি তন্ময় দে। প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউ BSBR। আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করব, মূলত সেই গল্পটার প্রধান থিম হচ্ছে সন্দেহবাতিক একটা রোগ। সেই রোগটা মানুষের জীবনে স্বাভাবিক জীবনধারাকে কিভাবে ব্যাহত করে। তো উপন্যাসটি লিখেছেন আমাদের প্রিয় লেখক মতি নন্দী। মতি নন্দী মূলত ক্রীড়া সাংবাদিক ছিলেন এবং কিশোর সাহিত্যে তার ভূমিকা সর্বজন বিদিত। তো মতি নন্দীর জন্ম হয় 1931 সালে এবং ওনার মৃত্যু হয় 2010 সালে। ওনার জনপ্রিয় উপন্যাস হচ্ছে কোনি, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় দ্বারা অভিনীত হয়। তো চলুন শুরু করা যাক গল্পটা। গল্পটার নাম হচ্ছে জীবন সরলরেখা নয়। এক ব্যক্তি, যিনি ট্রাম কোম্পানির ক্যাশিয়ার ছিলেন, তার 6 সন্তানের মধ্যে পঞ্চম এবং তৃতীয় কন্যা হলেন সরলা। সরলা ছোটবেলা থেকেই দেখতে শুনতে খুব সুন্দর। তার মুখশ্রী, মুখমণ্ডল, তার অবয়ব আকৃতি যে কোনো ছেলেকে খুব সহজেই প্রেমে ফেলতে পারে। তো সরলা যখন কলেজে ওঠে, সরলার বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলে এবং সেই বিয়ের কথাবার্তা যে চলছে সেটা সরলা তার ঘনিষ্ঠ বন্ধু মালবিকাকে জানায়। মালবিকাও বাড়িতে সেই কথা বলে যে তার প্রিয় বন্ধু সরলা তাকে সরি বলে ডাকে, তার বিয়ের কথাবার্তা চলছে। এমতো অবস্থায় মালবিকার দাদা রাজনীতি করে, নাম হচ্ছে মানব। মানবের এক বন্ধু লোকেশের সাথে সরলার আলাপ হয়। তো লোকেশ সরলাকে দেখতে প্রথম যেদিন মালবিকাদের বাড়িতে আসে, সেদিনকে সরলাকে ঘরের সাজে প্রথম লুকিয়ে লুকিয়ে দেখেই লোকেশের পছন্দ হয়ে যায়। পরে মালবিকার সৌজন্যে লোকেশ আর সরলার আবার দেখা হয় এবং দুজনকেই ভালো লেগে থাকে। তো এই লোকেশ যে ক্যারেক্টারটা, এই গল্পের নায়ক এবং মূল গল্পের নায়িকা হচ্ছে, মানে গল্পের যা মূল বেশ করে হচ্ছে সরলার জীবনযাত্রার ওপর। তো লোকেশকে বাদ দিয়ে যেটা সম্ভব হয় না, গল্পটা দাঁড়ায় না। তো লোকেশ সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। লোকেশের পারিবারিক ব্যবসা হচ্ছে ওষুধের ডিলারশিপের ব্যবসা। তো ব্যবসাটা মূলত সামলায় লোকেশের জেঠু অমৃতলাল, যার 80% মালিকানা তার জেঠুর কাছে রয়েছে। লোকেশ সেখানে চাকরিজীবীর মতো কাজ করে। তো বেশ কিছুদিন কাজ করবার পর লোকেশের সঙ্গে তার জেঠুর যখন মনোমালিন্য হয়, তখন লোকেশ সেই পারিবারিক ব্যবসা ছেড়ে এসে সেলস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। তো লোকেশের মা নেই, লোকেশের বাবা আর লোকেশ দুজন মিলেই সংসার। দুজনকে পছন্দ হয়ে গেলে তাদের বিয়ে হয়ে যায় এবং বিবাদ থাকা সত্ত্বেও যাবতীয় স্ত্রী আচার পালন করে লোকেশের জেঠিমা। তো লোকেশ বিয়ে করে আনে সরলাকে। 3 জনের সুখের সংসার হয়, সরলা, লোকেশ এবং সরলার শ্বশুরমশাই অর্থাৎ লোকেশের বাবা। তাদের বাড়িতে সর্বক্ষণের কাজকর্ম দেখাশোনা করার জন্য একটি ছোট্ট ছেলে ছিল, যার নাম হচ্ছে চারু। তো ছেলেটি প্রায় 6 মাস ধরে লোকেশের বাড়িতে রয়েছে, যাবতীয় কাজকর্ম বেশ ভালোভাবেই সামলাতে পারে। লোকেশ চাকরিতে উন্নতি করে এবং লোকেশ প্রদর্শন শিক্ষিত মার্জিত একটি ছেলে, একটি হ্যান্ডসাম পুরুষ। চাকরিতে উন্নতি করবার তার যে তাগিদ, সেটা কিন্তু ক্রমবর্ধমান। এইভাবে বেশ কিছুদিন চলতে চলতে সরলা অর্থাৎ গল্পের যে নায়িকা, সে দেখা যায় একঘেয়ে জীবনযাত্রায় কিছুটা বোরডাম ফিল করে। সে লাইব্রেরির মেম্বার হয়, টুকটাক পড়াশোনা চালিয়ে যায়। এই যে সরলার হাজবেন্ড অর্থাৎ লোকেশ যে চরিত্রটা অত্যন্ত সন্দেহপ্রবণ, মানে সন্দেহবাতিক তার একটা রোগ। সে প্রতি মুহূর্তে তার সুন্দরী স্ত্রীকে সন্দেহ করে। এই যে সরলা কলেজ যায়, তাতেও সে ভয় করে। তার মনে হয় সরলা বোধহয় অন্য কোনো পুরুষের সাথে অভিসারে যাচ্ছে। এছাড়া সরলা আর লোকেশ ঘনিষ্ঠ মুহূর্তে যখন থাকে, সরলার অত্যন্ত অ্যাক্টিভিটিগুলো যখন কি বলবো, আরো বেশি করে অ্যাক্টিভ থাকে, তখন সেইটা ভেবেও লোকেশের মধ্যে একটা অদ্ভুত সন্দেহ কাজ করে। হয়তো লোকেশ ভাবে তার সুন্দরী ওয়াইফ সরলা হয়তো পূর্ব অভিজ্ঞ।
তো এইভাবে বেশ চলছিল। এই যে পসেসিভনেস দিন দিন ক্রমবর্ধমান হয়ে থাকে। তো তারা দুজনেই স্থির করে সরলার বিএ পাস করা অবধি তারা কোনো সন্তান নেবেন না এবং সেই মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে, কিন্তু সাময়িক অসম অসম মানে অসাবধানতার জন্য সরলা গর্ভবতী হয়ে পড়ে এবং তাদের একটা সন্তান হয়। সন্তানটির নাম রাখে ধ্যানেশ। সেই নামটি রাখে সরলার ছোট বোন অমলার এক বান্ধবী। সেই বান্ধবীর সাথে আবার সরলার আলাপ হয় পাড়ার এক লাইব্রেরিতে। সেই বান্ধবী যথেষ্ট কম বয়স, কিন্তু তার ম্যাচিউরিটি দেখে সরলার তাকে অত্যন্ত ভালো লেগে যায় এবং সেই বান্ধবীটি সরলার বাড়িতে যাতায়াত প্রায় লেগেই থাকে। তো এইভাবে বেশ কিছুদিন চলছে। অনেক বছর কেটে গেছে, আস্তে আস্তে বাচ্চাটি বড় হয়েছে, লোকেশ আরো বেশি উন্নতি করেছে। ইন দ্য মিন টাইম লোকেশের বাবা পরলোকগত হয়েছেন। সবকিছুই ঠিকঠাক চলছে। সরলার যে সৌন্দর্য সেটা আগের মতোই অটুট রয়েছে। তো আগে যেমন সরলার প্রেমে লোকেশ পাগল ছিল, এখনো ঠিক সেরাম ভাবে সরলার প্রেমে লোকেশ পাগল। বাড়ির যে কাজের ছেলেটি ছিল এই সর্বক্ষণে, যার নাম চাঁদু, সেই ছেলেটিও বড় হয়েছে, সে যথেষ্ট দেখতে সুন্দর হয়েছে, স্বাস্থ্যবান হয়েছে, যে কোনো সিনেমার নায়কের মতোই তাকে দেখতে। তো এইভাবে প্রায় 18 বছর চলে যাবার পর সরলা মোটামুটি ভাবে নিজেকে সুখী বলেই প্রতিপাদ্য করে। ভালোই চলছিল, কিন্তু এর মধ্যে খবরের কাগজের থেকে বেরোনো একটা খবর ওদের যে স্বাভাবিক জীবনযাপন, সেই জীবনযাপনে অন্তরায় হয়ে দাঁড়ায়। খবরটা কেমন? খবরটা হচ্ছে কলকাতা শহরে একটি বাড়ির যে মালকিন, তার মৃত্যু ঘটে। মৃত্যু ঘটে বলতে সে খুন হয়। আর তারা খুন হয় না, বাড়ির যে ভৃত্য তার দ্বারা খুন হয়। খবরের কাগজের যে স্টেটমেন্টে তার স্বামী লেখে, তার স্ত্রী অর্থাৎ যে খুন হয়েছে সে বাড়ির যে কাজের লোক, যে বাড়ির ভৃত্য, সর্বক্ষণের ভৃত্য, তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। তো একদিন তাড়াতাড়ি সেই ভদ্রলোক বাড়ি ফিরে এসে স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায়, মৃত অবস্থায় আবিষ্কার করে। মোটামুটি জানা যায় বাড়ির ভৃত্যের সাথে অবৈধ সম্পর্কে মনোমালিন্যের কারণেই সেই মহিলাটি খুন হন। তো কলকাতা শহরে এইরকম খুন আচ্ছেরই ঘটে, কিন্তু অদ্ভুত কাকতালীয় ব্যাপার হচ্ছে যে মহিলা মারা যান তার নামও হচ্ছে সরলা দত্ত। খবরটি জানাজানি হয়, সরলাও দেখতে পায় এবং তাতে সরলার খুব একটা কিছু যায় আসে না, কারণ সে শিক্ষিত। সে বুঝতে পারে খবরটা হচ্ছে সম্পূর্ণরূপে কাকতালীয়। খবরটা যখন সরলার হাসবেন্ড অর্থাৎ লোকেশের চোখে পড়ে, লোকেশ অদ্ভুতভাবে দুয়ে দুয়ে চার করে ফেলে। সে ওই যে মহিলার জায়গায় নিজের ওয়াইফকে বসিয়ে দেয় এবং ভৃত্যটির জায়গায় বসিয়ে দেয় তার বাড়ির সর্বক্ষণের যে পরিচারক অর্থাৎ চাঁদু। সে বাড়ি ফিরে আসে এবং চাঁদুকে সে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। এই যে চাঁদুকে বার করে দেয় অর্থাৎ বাড়ির কাজের লোককে যে সে তাড়িয়ে দেয়, এটা সরলার মনে গভীর দাগ কাটে। সরলা বুঝতে পারে সে দীর্ঘদিন অর্থাৎ 18 বছর যে সুখের সংসার করেছে বলে ভেবেছে, আসলে সেই সুখের সংসার করাটা সরলার কাছে একটা অভিনয় ছিল। তার যে বিশ্বাসের প্রাচীর, সেই প্রাচীর ভেঙে যায়। তো সরলা গল্পের শেষে দেখা যায় বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি গল্প। একটা রোগ, এই যে সন্দেহ, এটা ষড়রিপুর অন্তর্গত না হলেও একটা জটিল রিপু। এই সন্দেহবাতিকতা যে রোগ মানুষের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে তা মতি নন্দীর লেখাটা পড়লে বুঝতে পারা যাবে। মতি নন্দী মূলত কিশোর সাহিত্যিক। তার লেখা হচ্ছে মোটামুটি খেলাধুলা সংক্রান্ত উপন্যাস নিয়ে, কিন্তু তার মধ্যেও যে মনস্তাত্ত্বিক একটা লেখা উনি লিখেছেন, এটা না পড়লে বোধহয় আপনি অনেক কিছু মিস করবেন। এই স্বল্প দৈর্ঘ্যের উপন্যাসটা আমি সাজেশন দেব, যারা মোটামুটি গল্পের বই পড়তে ভালোবাসেন তারা গল্প বইটা পড়ে ফেলো। আমার তো অত্যন্ত ভালো লেগেছে। তো মতি নন্দীর এর আগে আমার খুব বিশেষ কিছু পড়া হয়নি, সত্যি কথা বলতে খুব বিশেষ কিছু পড়া হয়নি। তো এইটাই আমি পড়েছি। হ্যাঁ, কোনিটা আমার পড়া, স্টপার বলে একটা গল্প পড়া, কিন্তু মনে যদি দাগ কেটে যায় তো এই উপন্যাসটা হচ্ছে
আমার মতিনন্দীর অন্যতম সেরা উপন্যাস লেগেছে। মনে হয় আপনারা অনেকেই উপন্যাসটি পড়েছেন। যারা পড়েছেন তারা আশা করব কমেন্টস করবেন। আর যারা পড়েননি তারা মোটামুটি আমার গল্পটা শুনে তাদের যদি ভালো লেগে থাকে তারা আশা করি পড়ে নেবেন। এই গল্পটার মধ্যে বা এই উপন্যাসটার মধ্যে অনেকগুলো চরিত্র ছিল এবং যদি সেই এবার যেহেতু উপন্যাস আমি যদি সারমর্ম হিসেবে ব্যাখ্যা করতে চাই তাহলে অনেকটা সময় নিয়ে নেব। তো মোটামুটি গল্পের যে থিম সেই থিমটার উপর বেশ করে যে মেন বেসিক স্ট্রাকচার সেটা আপনাদের করাবার চেষ্টা করলাম। তো আশা করি কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আর যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা এই গল্পটা সম্পর্কে অবহিত হতে পারে। আর এইরকম নতুন নতুন গল্প বা উপন্যাসের সারাংশ আমার কাছ থেকে শুনতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউ BSBRটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। গুড নাইট।